রিভিশন থেকে প্রশ্ন হয় বা হওয়ার মতন জায়গা, যে রিভিশন থেকে প্রশ্ন, এগুলো হলো ধরেন একেবারে একটা আইনের বেসিক বিষয়, এগুলো থেকে বাদ দিয়ে পড়া বা বাদ দেওয়া কখনোই উচিত না। এই বেসিকের মধ্যে গুরুত্বপূর্ণ রিভিশন। রিভিশন থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, যেমন আমাদের প্রশ্ন হয়েছিল একটা প্রশ্ন হয়েছিল দেওয়ানি কার্যবিধি 115 নম্বর ধারায় জেলা জজ এবং হাইকোর্ট বিভাগের ডিভিশন ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নটাই বার কাউন্সিলে হয়েছিল 2015 সালে। তারপরে আরেকটা প্রশ্ন হয়েছিল রিভিউ এবং রিভিশনের মধ্যে পার্থক্য আলোচনা করুন। কোন ক্ষেত্রে এবং কিভাবে জেলা জজ অতিরিক্ত জেলা জজ রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারে আলোচনা করুন। এই ধরনের বিভিন্ন কথাবার্তা আমাদের বলা আছে। তো রিভিশন সম্পর্কে একেবারে যদি একবার মাথায় নিতে পারেন তাহলে রিভিশন আপনি লিখতে পারবেন, আমি শিওর। রিভিশনের ব্যাপারটাতে 115 নম্বর সেকশনে বলা আছে রিভিশন কখন করা যায়, রিভিশন কখন দায়ের করবেন। আমরা যদি দেখি 115 নম্বর সেকশন, সেই 15 নম্বর সেকশনে বলেছে যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল বিধান যদি না থাকে, যেখানে যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে কোনো আপিলের বিধান নাই, সেই জায়গায় আপনি কি করতে পারবেন, রিভিশন দায়ের করতে পারবেন। মানে যেখানে আপিলের বিধান নাই, অথবা নিম্ন আদালত যদি আইনগত ভুল করার কারণে ডিগ্রি বা আদেশের ভুল হয়, নিম্ন আদালত যদি কোনো আইনগত কারণে তার যে ডিগ্রি এবং আদেশ সেটার ভুল হয়েছে সেটা রিভিশন করতে পারবেন, এবং ভুলের কারণে ন্যায় বিচার যদি ব্যাহত হয়। এই তিনটা শব্দ দেওয়া আছে, এই তিনটা শব্দ দিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। যেখানে আপিলের বিধান নাই সেখানে রিভিশন করতে হবে, নিম্ন আদালত আইনের যেখানে ভুল করেছে এবং এর কারণে ডিগ্রি বা আদেশ যদি ভুল হয় তাহলে, আরেকটা হচ্ছে ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয়। এই তিনটা কারণে আপনি কি দায়ের করতে পারবেন, রিভিশন দায়ের করতে পারবেন। রিভিশন দায়েরের ব্যাপারে আমাদের এখানে তিনটা ধারা পাই, 115(1), 115(2), 115(3। এখানে 115(1) যেটা, সেটা সেই ক্ষমতাটাকে হাইকোর্টের ক্ষমতা বলা হয়েছে। 115(2) যেটা, সেটা জেলা জজের ক্ষমতাকে বোঝানো হয়েছে। 115(3) যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত জেলা জজের রিভিশনের ক্ষমতাকে বোঝানো হয়েছে। তাহলে 101 হাইকোর্ট, 102 জেলা জজের ক্ষমতা, 103 হচ্ছে অতিরিক্ত জেলা জজের ক্ষমতা। এই তিনটা বিষয়ে আমরা একটু খেয়াল করি। যদি 115(1) দেখেন আপনি, যে সেক্ষেত্রে একেবারে সুন্দর কথা বলেছে, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ। এখন তো আর সহকারী জজ নাই, এখন বলতে হবে সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ এবং যুগ্ম জেলা জজ। যে প্রদত্ত আপিল অযোগ্য যদি কোনো ডিগ্রি দিয়ে থাকে, এই যে সবাই একেবারে নিম্ন লেভেল থেকে যদি আমরা বলি সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ, অথবা এই পর্যন্ত মনেই রাখতে পারেন সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ, যদি কোনো ডিগ্রি দেন, সেই ডিগ্রিটা যদি আপিল অযোগ্য হয়, ইভেন এরকম ভাবে বলেছে যদি অতিরিক্ত জেলা জজ বা জেলা জজ সাহেব কর্তৃক প্রদত্ত আপিল অযোগ্য আদেশ বা ডিগ্রি, ওই দুইজনের ক্ষেত্রে, এই তিনজনের ক্ষেত্রে নিম্ন লেভেলের যে তিনজন আছে, অর্থাৎ আদি এখতিয়ার সম্পূর্ণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আদি এখতিয়ার সম্পূর্ণ কোর্ট যে তিনটা আছে, সিভিল, সিনিয়র সিভিল এবং হচ্ছে যুগ্ম জেলা জজ, এদের বলছে আপিল অযোগ্য, শুধু ডিগ্রির কথা বলেছে, মনে রাখেন আপিল অযোগ্য ডিগ্রি, তার সাথে শব্দ একটা ব্যবহার করলো, এবং অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজের আপিল অযোগ্য ডিগ্রি ও জাজমেন্ট, ডিগ্রি ও আদেশ,
জেলা জজের ক্ষেত্রে, অতিরিক্ত জেলা জজের ক্ষেত্রে ডিগ্রি এবং আদেশ, কিন্তু ওই ছোট তিনটা কোর্টের ক্ষেত্রে যে কথা বললাম, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজ, তাদের ক্ষেত্রে শুধুমাত্র আপিল অযোগ্য ডিগ্রি। এই ক্ষেত্রে যদি আদেশ দিয়ে থাকেন তাহলে আপনাকে রিভিশন করতে হবে হাইকোর্ট ডিভিশনে। এখন একজন সহকারী সিভিল জাজ অথবা সিনিয়র সিভিল জাজ, তিনি অত্যন্ত ছোট পোস্টে চাকরি করেন, এই ক্যাটাগরির দিকে যদি খেয়াল করে আমাদের সিভিল কোর্টগুলোতে যদি দেখি, সর্বনিম্ন কোর্ট হচ্ছে সিভিল জাজ। এই সিভিল জাজ সাহেব যদি কোনো আপিল অযোগ্য ডিগ্রি দেন তাহলে সেটার বিরুদ্ধে আপনাকে হাইকোর্টে যেতে হবে। সিনিয়র সিভিল জাজ উনি যদি আপিল অযোগ্য কোনো ডিগ্রি দেন তাহলে আপনাকে হাইকোর্টে যেতে হবে। যুগ্ম জেলা জজ উনি যদি আপিল অযোগ্য কোনো ডিগ্রি দেন তাহলে আপনাকে হাইকোর্টে যেতে হবে। আবার বলছে অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ, সেটা ডিগ্রি হোক আর আদেশ হোক, যাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আপনাকে চলে যেতে হবে হাইকোর্ট ডিভিশনে। তাহলে 115 হাইকোর্ট ডিভিশনে কিভাবে হলো? 115-তে আপিল অযোগ্য ওই তিনটা কোর্টের ক্ষেত্রে ডিগ্রি, আর অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজের ক্ষেত্রে ডিগ্রি ও আদেশ। এই দুইটা শব্দের পার্থক্য এবং এই দুইটা শব্দ ভালোভাবে বুঝতে হবে, তাই আমাদের রিভিশন লেখা সহজ হয়ে যাবে। রিভিশন লেখা সহজ হয়ে যাবে। আমরা কিন্তু দুইটা শব্দ ব্যবহার করছি। নাম্বার 1 ডিগ্রি ও আদেশ, আবার আরেকটা শব্দ ব্যবহার করছি শুধু ডিগ্রি। তাহলে ছোট তিনটা কোর্টের ক্ষেত্রে শুধু ডিগ্রি, আপিল অযোগ্য ডিগ্রি, আর জেলা দায়রা জজ, জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের ক্ষেত্রে আদেশ ও ডিগ্রি। এই সবগুলোই আপনাকে হাইকোর্টে যেতে হবে। অ্যাকর্ডিং টু সেকশন 115 রাখেন। আপনাকে বড় প্রশ্ন যদি করে তাহলে এরকম ভাবে প্রশ্ন করবে, দেওয়ানি কার্যবিধির 115 ধারায় জেলা জজ হাইকোর্ট ডিভিশনের রিভিশনের ক্ষমতা আলোচনা করুন। তখন আপনাকে এইভাবে বলতে হবে 115 জেলা হাইকোর্ট ডিভিশন, 115-1 হাইকোর্ট ডিভিশন, 115-2 জেলা জজ, 115-3 অতিরিক্ত জেলা জজ এবং 115-4 হাইকোর্ট বিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি দ্বিতীয় রিভিশন দায়ের করতে পারবেন। অর্থাৎ এখান থেকে উদ্ভব হয় দ্বিতীয় রিভিশন। জেলা জজের রিভিশনের যে সিদ্ধান্ত দেওয়া হয় সেই রিভিশনের এগেইনস্টে আপনি হাইকোর্ট ডিভিশনে তৃতীয় রিভিশন করতে পারবেন। শুধুমাত্র হাইকোর্টের কাছে এটা লিভ নিতে হয়, অনুমতি নিতে হয়। সো রিভিশন সেকশনগুলো এমন একটা সেকশন, শুধুমাত্র আপনি পরীক্ষা দিবেন বার কাউন্সিলের জন্য না, আপনি যে কোনো ফোরামে কথা বলবেন, আপনি আইন প্রতিযোগিতায় যে কোনো জায়গায় কথা বলবেন, আপনি আজকে একটা ঘটনা ঘটছে, ব্যাংক এশিয়ার নাম তো শুনেছেন? ব্যাংক এশিয়া। জি স্যার। ব্যাংক এশিয়ার কাছে আমার একটা ভাইবা ছিল, ওরা 3-4টা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মামলাগুলো কেন সিআর মামলা হয়, মানে জিআর মামলা কেন হয় না, সিআর মামলা কেন হবে, এই প্রশ্ন আমাকে করেছে। তা আমি কিন্তু সহজ সরল একটা উত্তর দিতে পারতাম যে 41 নাম্বার সেকশনে, 141 নাম্বার সেকশনেই বলে দিয়েছে যে এনআইএক্টের যতগুলো মামলার এটা বিচার হবে, বিচার করবেন হচ্ছে দায়রা আদালত, দায়রা জজ কিন্তু না, দায়রা আদালত। এক কথায় উত্তর হয়ে যেত, কিন্তু আমি উত্তরটা এইভাবে না দিয়ে আমি উত্তরটা দিয়েছি যে যেহেতু এনআইএক্টের মামলাগুলো নন কগনাইজেবল অফেন্স, সেহেতু এটা পুলিশ আমলে নেয় না, মামলাটা কোর্টে দায়ের করতে হয়। আর কোর্টে মামলাটা দায়ের করার ক্ষেত্রে যদিও এনআইএক্টের মামলাতে কোথাও বলা নাই যে এই মামলাটা আসলে কগনিজেবল অফেন্স নাকি কগনিজেবল অফেন্স না, সেই ক্ষেত্রে আপনাকে যাইতে হবে সিআরপিসির যে তফসিল আছে, শিডিউল আছে, শিডিউল 2 3 নাম্বার কলামে যেতে হবে। 3 নাম্বারে কোনটাতে আমলযোগ্য কোনটাতে আমলযোগ্য না সেটা লেখা আছে।
তো যে ৩ নাম্বার কলামে শুধুমাত্র দ্বন্দ্ববিধি সংক্রান্ত অপরাধী লেখা আছে, তাহলে আমি না একটা স্পেশাল ল, আমি সেখান থেকেও এটা আমলযোগ্য নাকি অআমলযোগ্য পাচ্ছি না। তবে হ্যাঁ, এই কলামের লাস্ট পাতাতে লেখা আছে অন্যান্য আইনের ক্ষেত্রে যেই সমস্ত মামলায় দ্বন্দ্বের পরিমাণ ২ বছরের কম, সেই সমস্ত অপরাধকে আমরা আমল অযোগ্য অপরাধ হিসেবে কাউন্ট করি। যেহেতু ইনাইট একটা স্পেশাল ল, এটা অন্য আইনের মধ্যে পড়েছে, সুতরাং এইটাকে আমরা এই যে ২ নম্বর তফসিলের টেবিলের ৩য় কলামের শেষেতে আমরা এটাকে আমল অযোগ্য হিসেবে ধরতে পারি। দ্যাটস ওয়াই এই মামলাগুলো আমল অযোগ্য মামলা কখনো থানা নেয় না, এবং এইটা সরাসরি আপনাকে সিআর হিসেবে মামলা করতে হবে, এবং এই মামলার বিচার করবেন দায়রা জজ। তবে রিসেন্টলি পরিবর্তন হয়েছে, ৫ লাখ টাকা পর্যন্ত মামলা, এনআইটেড মামলাগুলো শোনেন হচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেবরা, রিসেন্টলি পরিবর্তন হয়েছে। আমি এই কথাটা কোত্থেকে পাইলাম? আপনাদেরকে পড়াইতেই পেয়েছি। হঠাৎ করে কাউকে জিজ্ঞেস করেন না, এই উত্তরটা পাওয়া খুব সোটা। এখন আমি এক কথায় উত্তর দিলে তো আমার পাণ্ডিত্য ওনাকে বুঝাইতে পারবো না। দ্বিতীয় ব্যাপার হলো যে কেন আমি আপনাকে গাড়ি দিব, এবং গাড়ি দেব বা বাজার থেকে আপনাকেই কেন নেব, আরো তো মানুষ আছে, আপনার মধ্যে কি স্পেশালিটি আছে, ওনার প্রশ্ন। তা আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনার ব্যাংকের মামলা করার জন্য আমাকে এই জন্য নিবেন, কারণ হচ্ছে আপনাকে সিভিলের জন্য একটা লয়ার খুঁজতে হবে, ক্রিমিনালের জন্য একটা লয়ার খুঁজতে হবে, কিন্তু আমি দুটাই কম্বিনেশন। আমি সিভিল ম্যাটার গুলো খুব ভালো বুঝি, ক্রিমিনাল ম্যাটার আপনার যে মামলাগুলো সেটা খুব ভালো বুঝি। এনআইএক্ট অথরিটির মামলা, ব্যাংকিং কোম্পানি, যত মামলাগুলো আছে, আমি এমনও দিন আছি শুধু ইংলিশের ৪৭টা মামলা একদিনে ফাইল করেছি। দ্যাটস ওয়াই আমাকে নিলেন। তো আপনাকে তো সেই কথাগুলো বলার বা আপনাকে তো সেটা প্রকাশ করার সুযোগ আপনাকে নিজেই সৃষ্টি করতে হবে। ভাইবা এরকমই হয়, আপনাকে ছোট্ট একটা কিছু বলবে, কিন্তু আপনাকে পাণ্ডিত্য দেখাতে হবে অনেক বেশি, কারণ আপনাকে জানাইতেই হবে, ওনাদেরকে জানায় দিয়েই আসতে হবে যে আপনি এই বিষয়ে পারদর্শী। এইটা যদি আপনি না জানায় আসেন, ও ছোট্ট প্রশ্ন করে ছোট্ট উত্তর দিয়ে আসবেন, আপনার চেয়ে ভালো কথা আর একজন কেউ বলে আসতে পারে। কোয়ালিফিকেশনের তো অভাব নাই, বাজারে তো ভালো জানাশোনার লয়ারের অভাব নাই, কেউ না কেউ আপনার সেটা লুকে নিবে। আমাদের এখানেই আর এক ভাই আছে, দুজনের সাথে আমার কথা হয়েছে, সরি মোফাজ্জেল ভাই আছে, ওনার সাথে আমার কথা হয়েছিল যে একটা মামলার এক লোক ৮.৫ কোটি টাকা শুধু এআইটি দিয়েছে। এআইটি মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়েছে। সেই লোকের ফাইলটা কত বড় হবে চিন্তা করেন। সেই লোক আপনাকে কেন বিশ্বাস করবে যে আপনার কাছে এই কাজটা দিবে বা আপনাকে কাজ। সুতরাং আপনাকে আপনার মতো করে জানতে হবে। এই কথাগুলো বলার অর্থ এই যে আমি বলছি, এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আপনি যেখানেই যান না কেন, সেটা বার কাউন্সিল হোক, অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, আর নিজেকে প্রেজেন্ট করার জায়গা হোক, আপনাকে এই রিভিশনের কথা বলতেই হবে, আপিল রিভিউর কথা বলতেই হবে। সেই ক্ষেত্রে রিভিশনের ব্যাপারে আমি 4টা ভাগে বিভক্ত করেছি। 15-1, 15-2, 15-3, 15-4। 15-1-এ বলা আছে জেলা জজ সাহেবের কথা, ওনার কাছে রিভিশন করবেন, সরি 15-1-এ হাইকোর্ট ডিভিশনে রিভিশন করবেন, 15-2-এ জেলা জজ সাহেবের কাছে রিভিশন করবেন, 15-3-এ অতিরিক্ত জেলা জজ সাহেবের কাছে রিভিশন করবেন, 15-4-এ সেকেন্ড রিভিশন করবেন হাইকোর্টে। অর্থাৎ জেলা জজ সাহেব না মঞ্জুর করলে সেকেন্ড রিভিশনের জন্য অনুমতি নিয়ে আপনাকে হাইকোর্টের সেকেন্ড রিভিশনের বিধান রয়েছে। এই কথাগুলো যদি আমি 1 মিনিটে বা 2 মিনিটে বলি, আমি বলে এখান থেকে শেষ করে যেতে পারি, কিন্তু এই কথাগুলো আপনাকে বুঝাইতে আমি 20 মিনিট বা 17 মিনিট সময় নিচ্ছি, কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনার পরীক্ষার জন্য না, সারা জীবনে আপনার লতে যতদিন থাকবেন
ততদিনের জন্য এই কথাবার্তা। দ্যাটস হোয়াই আপনাকে এই কথাগুলো শিখেই যেতে হবে, এত গুরুত্বপূর্ণ ম্যাটার এগুলো। তাহলে 115তে দুইটা বিষয় আছে, দুইটা ভাগে 115 এককে দুইটা ভাগে আবার ভাগ করতে হবে। একটা হলো শুধু ডিগ্রির ব্যাপারে বলেছে, আর একটাতে বলেছে আদেশ এবং ডিগ্রি, দুটেই বলেছে। এই শুধু ডিগ্রি বলার ক্ষেত্রে তিনটা কোর্টের নাম বলেছে। একটা হচ্ছে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ। এদের আপিল অযোগ্য। কোন রকম ডিগ্রির বিরুদ্ধে আপনাকে সোজা হাইকোর্টে যেতে হবে। এখানে আপনার মনে হইতে পারে যে একজন সহকারী জজের ডিগ্রির বিরুদ্ধে আমি কেন হাইকোর্টে যাব, এই কথা আপনার মনে হইতে পারে, কিন্তু এইটাই 115 নাম্বার সেকশনের একে বলেছে, যদি আপিলযোগ্য ডিগ্রি প্রদান করেন এই তিনটা কোর্ট, তাহলে আপনাকে হাইকোর্টে যেতে হবে। আবার দ্বিতীয় ভাগে বিভক্ত করার ক্ষেত্রে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ, যদি এখানে দুইটা বিষয় আছে, আদেশ দেন বা ডিগ্রি দেন, যেটাই দেন না কেন সেটা আপিল অযোগ্য হলে সোজা আপনাকে হাইকোর্টে চলে যেতে হবে। 15-1 ক্লিয়ার। এর পরেও কি কারোর বুঝতে বাকি আছে? 15-1 না স্যার, ক্লিয়ার। 15-2 এরপরে 15-2 আছে যুগ্ম জেলা জজ, যদি যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ যদি কোন আদেশ প্রদান করেন, এই জায়গায় কিন্তু ডিগ্রিটা না, 115-1 বলেছিলাম ডিগ্রি, আর 115-2 বলছি আদেশ। তাহলে ওই সেই তিনটা কোটি সহকারী, সিনিয়র সহকারী এবং যুগ্ম, এনারা যদি কোনো আদেশ দেন, আপিল অযোগ্য আদেশ দেন, আপনাকে চলে যেতে হবে জেলা জজের কাছে। কথা শুধু পার্থক্য, এক জায়গায় ডিগ্রি, এক জায়গায় আদেশ। এতটুকু বোঝা যাচ্ছে ভাইয়া? আসসালামু আলাইকুম স্যার, আমি জি স্যার, বোঝা যায় স্যার। স্যার আমি মনির ভাই পরিচিত অ্যাডভোকেট নাসির স্যার, জসকোট রংপুর স্যার, কথা বলতে চাচ্ছি স্যার। জি জি বলেন। স্যার আপনি ভালো আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি হাইকোর্ট পরীক্ষা দিব স্যার, ওই রিভিশনের চ্যাপ্টারটা পড়তেছিলাম। যেহেতু আপনি এই বিষয়ে বিগত 15-16 মিনিট ধরে বলছেন, আমি শুনছিলাম, তবুও মনে হচ্ছে যে ক্লিয়ার হয়নি। এই 115-1 যেটা স্যার, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ অথবা অ্যাসিস্ট্যান্ট জজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ এবং জয়েন্ট, এই তিনজনের আদেশের বিরুদ্ধে কোন মুহূর্তে গিয়ে হাইকোর্টে রিভিশন করতে হবে? আদেশ না, আদেশ না, শব্দটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রির বিরুদ্ধে, শুধু ডিগ্রির বিরুদ্ধে, যেই ডিগ্রিটা আপিল অযোগ্য, জি স্যার, সেটার বিরুদ্ধে কোথায় যাবেন? সেটা হাইকোর্ট রিভিশনে 115-1 স্যার। 115 একই কথা। এই তিনটা জজেরই আবার নাম বলেন আপনি। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ এন্ড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এই তিনজন যদি এইবার আদেশ দেন, জি, সেটা যদি আপিল অযোগ্য হয়, তাহলে সেটা আপনাকে যেতে হবে জেলা জজের কাছে। 115-2। এখন কি স্যার সিনিয়র সহকারী জজ বলা যাবে স্যার? এখন তো স্যার না, এখন সিভিল জজ। এখন না না, এখন তো সিভিল আছে। হ্যাঁ, এখন সিভিল সিভিল এবং সিনিয়র সিভিল জাজ, কিন্তু আমাদের যেহেতু আছে, আমরা অভ্যাস তো, সেটা বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার করি। আপনারা তো লিখবেন বা কথা প্রসঙ্গে বলবো, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আমি বলতে চাচ্ছি কথাটা বুঝতে পেরেছেন কিনা। স্যার আরেকটা বিষয় স্যার, জি ওটা বুঝতে পেরেছি। আরেকটা বিষয়, যে 115 সাইড 4 যেটা 4, হ্যাঁ, 4টা কভার করার ক্ষেত্রে যেটা আছে, সো ওইটা আরেকটু স্যার একটু দয়া করে যদি বলুন। যদি যদি এই যে আপনি জেলা জজ সাহেবের কাছে বিভিন্ন রকম রিভিশন দায়ের করলেন, যেমন আমরা কি বললাম, যুগ্ম যুগ্ম জেলা জজ, সিনিয়র সিভিল জজ বা সিভিল জাজের যে আদেশগুলো দিল, আপনি 115-2 অনুযায়ী কি করলেন? জেলা জজের কাছে রিভিশন করলেন। সেই রিভিশনেও আপনি সংক্ষুব্ধ হলেন। জি, সেক্ষেত্রে আপনার হাইকোর্টে যে কি করবেন? আপিল করবেন নাকি রিভিশন করবেন? এইখানে স্যার একটা বিষয় বলি, সেটা হলো লিভ ফর রিভিশন করব স্যার। লিভ ফর রিভিশন হবে, সেটা সেকেন্ড রিভিশন। এই সিভিলের ক্ষেত্রে সেকেন্ড রিভিশন বলতে যে শব্দটা আছে সেটাই, কিন্তু এখানে একটা সেকশন স্যার এখানে যেটা রিপিল্ড হয়ে গেছে, যেমন সেকশন সিপিসি 103, যেখানে দ্বিতীয় আপিলের বিধান ছিল স্যার, ওইটা নাই,
ওইটা নাই বলেই এখন দ্বিতীয় রিভিশনের যে এটা আছে সেটা এখন এইখানে দ্বিতীয় রিভিশন বলতে আমরা হাইকোর্ট ডিভিশন 115(4) যেটা করতেছি সেটা জি জি, এটাকে লিভ চাওয়া বলে, এটা হলো লিভ। আমরা যখন Leave লিভ for চাবো revision। তখন জি জি আমরা ওই ক্লিয়ার। জি স্যার আমরা যখন ওই পেয়ার পোর্শন লিখছি, যখন হাইকোর্ট ডিভিশনে ড্রাফট করছি পরীক্ষার জন্য, পেয়ার পোর্শনে লিভ ফর রিভিশন লেখা লাগতেছে স্যার, এই জি জি শব্দটা। এক্স্যাক্টলি, জি লিভ লিভ ফর রিভিশন। জি স্যার জি, ধন্যবাদ স্যার, আমি হেঁটে হয়েছিলাম, আপনার সময় নষ্ট করলাম। আসসালামু না আলাইকুম। কোনো সমস্যা নাই, একজন প্রশ্ন করলে অন্যজন সেই প্রশ্ন সম্পর্কে ওনার অধিকাংশ প্রশ্নও করে না, প্রশ্ন করতে ভয় পায় নাকি কি হয়, ঠিক আছে, বিষয়টা আপনাকে ক্লিয়ার হইতে হবে। ক্লিয়ার না হলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আর এই প্রশ্ন যখন ক্লিয়ার হবে আপনার আর মুখস্থ করার প্রয়োজন হবে না। জি স্যার, পরীক্ষা দিব স্যার, দেওয়ার দরখাস্ত স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ জি এবার পরীক্ষা দেন ইনশাআল্লাহ। আমরা নেক্সট থেকে আমাদের কাছে প্রচুর পরিমাণ লোকজন বলতেছে, আমাদের স্টুডেন্ট গুলোই পাস করেছে আমাদের এখানে, তাদের জি, জন্য ইনশাআল্লাহ হাইকোর্টের ব্যবস্থা করব আমরা। আল্লাহ হাফেজ। ওকে, জি তাহলে আমাদের রিভিশন 1 গেল, 15 1 গেল, রিভিশন 15 2 গেল, রিভিশন 15 3 গেল। 3 কি? এই যে 3 হলো, শুধুমাত্র একটা কথা বলে দিল যে জেলা জজ সাহেব কর্তৃক যেই সমস্ত রিভিশন গুলো আপনি দায়ের করবেন, সেই রিভিশন গুলো সরাসরি অতিরিক্ত জেলা জজের কাছে উনি রেফার করে দেন। তো সেই ক্ষেত্রে জেলা জজ সাহেবও যেই পাওয়ার এন্ড ফাংশন অ্যাপ্লাই করতে পারে, আমাদের অতিরিক্ত জেলা জজ সাহেবও সেই পাওয়ার এন্ড ফাংশন অ্যাপ্লাই করে। দ্যাট মিন্স আপনি ওই যে 2 নম্বরে যেটা বললাম, জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ, ওনারা যেই আদেশ দিবেন সেই আদেশটা যদি আপিল অযোগ্য হয়, আপনি যেমন জেলা জজের কাছে রিভিশন দায়ের করলেন, ঠিক সেই রিভিশনটাও অতিরিক্ত জেলা জজ সাহেব শুনতে পারে, এটা তার ক্ষমতা আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে 115(3) বলা হচ্ছে যে অতিরিক্ত জেলা জজ সাহেবের রিভিশনের ক্ষমতা আছে। আমাদের 115(4) অলরেডি আমরা বলেছি যে ন্যায় বিচার যদি ব্যর্থতা ঘটে বা ভুল ডিসিশন দিলে বা গুরুত্বপূর্ণ আইনের প্রশ্নে আমাদের হাইকোর্ট ডিভিশনে কি করতে পারবো, আমরা রিভিশন মঞ্জুরের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সেই রিভিশনটা কিভাবে করতে হয় সেটা হলো, আমরা যে কথা বলছি, ধরেন আপনি জেলা জজ সাহেবের কাছে রিভিশন করেছেন, সেই রিভিশনে আপনি সংক্ষুব্ধ হয়েছেন, তাহলে হাইকোর্ট ডিভিশনে আপনি যদি উপযুক্ত মনে করেন সেখানে আপনি লিভ যাবেন, এবং এই লিভ মানে হচ্ছে অনুমতি চাওয়া, এই লিভ মানে ত্যাগ করা না, হ্যাঁ, আদালতের কাছে অনুমতি চাবেন, আপনি সেকেন্ড ডিভিশন করতে পারবেন। এই প্রশ্নটাও করে আপনাকে বিভ্রান্ত করার জন্য একটা প্রশ্ন করতে পারে যে সেকেন্ড ডিভিশনের বিধান কি আছে, বিধান থাকলে সংশ্লিষ্ট ধারা সহ আলোচনা করবে, এরকম প্রশ্ন আপনাকে করতে পারে। তো দ্যাটস হোয়াই আপনাকে দেওয়ানি মামলা আপিলের ক্ষেত্রে দ্বিতীয় আপিলের বিধান নাই, কিন্তু সেকেন্ড ডিভিশনের বিধান রয়েছে 115(4) নাম্বার সেকশনে, সেটা আপনাকে সুন্দরভাবে বলে দিতে হবে। এখন আপনাকে আরেকটা প্রশ্ন, ছোট্টখাটো প্রশ্ন, কিন্তু বিজিএসসি তে রেগুলার আসছে, সুতরাং আপনাকে একটু জেনে যাওয়া ভালো, যদিও আমরা দুটোই জানি আমরা, তারপরে রিভিশন এবং রিভিউর মধ্যে পার্থক্য কি, এরকম একটা কথা বলে। ধারাগতই কিছু পার্থক্য আছে, যেমন একটাতে 114-তে আলোচনা করা হলো, 115-তে আর একটা আলোচনা করা হলো, একই সাথে সংজ্ঞাগত কিছু পার্থক্য আছে। রিভিউ হলো আদালতের, একই আদালতে আপনি রিভিউ করবেন, মানে যেই কোর্টটা রায় দিয়েছে সেই কোর্টেই আপনি রিভিউ আলোচনা আবেদন করবেন পূর্ণ পরীক্ষা করার জন্য। অন্যদিকে রিভিশন করতে হলে আপনাকে কি করতে হবে, উচ্চ আদালতে যেই কোর্ট রায় দিয়েছে সেই কোর্ট থেকে তার উপরে যে কোর্ট আছে সেই কোর্টে আপনাকে যেতে হবে। আপনি কি কি কারণে রিভিউ করতে পারবেন, বলছি যে যেই ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল বিধান আছে কিন্তু আপিল করা হয়নি, বা যেখানে আপিল বিধানই নাই সেখানে আপনি রিভিউ করতে পারবেন। একই সাথে স্মল কজেস কোর্টের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্ত বিরুদ্ধে আপনি রিভিউ করতে পারবেন। আর রিভিশন কোথায় করতে পারবেন, আমরা অলরেডি বলে দেখেছি যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে যেখানে আপিল করা যায় না, এক্স্যাক্টলি
সেই জায়গাতে আমরা কি করছি, রিভিশন করছি। এবং নিম্ন আদালতের তিনটা কথা কিন্তু আমি বলেছি যে রিভিশন কেন হবে। একটা হলো যে আদেশের বিরুদ্ধে বা ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না, সেখানে আপনি রিভিশন করবেন। নাম্বার 2 হচ্ছে নিম্ন আদালত যদি কোনো আইনগত ভুল করেন এবং সেই আইনগত ভুলের কারণে যেই ডিগ্রি বা আদেশ দিয়েছেন সেটা যদি ভুল হয় এবং এই ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে আপনি রিভিশন করবেন। কোন আদালতে রিভিশন করবেন সে কথা আমাদের বলা আছে। কোথায় রিভিশন করবেন, কত দিনের মধ্যে? জেলা জজ সাহেবের কাছে। আপনি যদিও আমাদের তামাদি আইনের রিভিশনের ব্যাপারে স্পেসিফিকলি কোনো কত দিনের মধ্যে করতে হবে সে বিষয় নাই, তবে আপিলের মতোই জেলা জজ বা হাইকোর্ট বিভাগে 90 দিনের মধ্যে রিভিউ করতে হয়, এটা আমরা জানি। আর হাইকোর্ট বিভাগে 90 দিনের মধ্যে এবং জেলা জজের কাছে 30 দিনের মধ্যে রিভিশন করতে হয়। এই হলো। আর প্রতিকারটাকে রিভিউ আবেদন মঞ্জুর হলে আপনি আপিলযোগ্য হয়, আর রিভিশনের প্রদত্ত আদেশ আপিলযোগ্য না, বরং সেকেন্ড রিভিশনের বিধান রয়েছে। এরকম বিভিন্ন রাখবেন। আপনাকে একটা প্রবলেমেটিক প্রশ্ন এখানে বিভ্রান্ত করার জন্য একটা প্রবলেমেটিক প্রশ্ন দিতে পারে। সেই প্রবলেমেটিক প্রশ্ন হলো, যেমন দেখবেন বিভিন্ন বইয়ে বা বিভিন্ন যে রাইটার আছে তাদের বইয়েতেও এটা আলোচনা আছে যে ঢাকা জেলার প্রথম সহকারী জজ এখন লিখে দিতে পারে প্রথম সিনিয়র সিভিল জজ বা সিভিল জজ। হ্যাঁ, একটা সপ্ত মামলার আরজি সংশোধনের দরখাস্ত খারিজ করলে তার বিরুদ্ধে জেলা জজের ঢাকার বরাবরে একটা রিভিশন মামলা দায়ের করেন। উক্ত রিভিশন জেলা জজ খারিজ করে দেন। সেক্ষেত্রে পি এর প্রতিকার কি আপনার কাছে জানতে চাই। ওই যে প্রশ্নটা সেকেন্ড রিভিশন হবে স্যার। সেকেন্ড রিভিশন হবে, যে প্রশ্নটাকে আপনাকে নিয়ে যাচ্ছে সেকেন্ড রিভিশনের দিকে নিয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন রকম প্রবলেমেটিক প্রশ্ন আপনাকে করে দিতে পারে, প্রবলেমেটিক প্রশ্ন হইতে পারে। সেক্ষেত্রে আপনাকে এই প্রবলেমেটিক প্রশ্নগুলো অ্যান্সার সঠিকভাবে করে দিতে হবে। কোথায় কোন আদালতের কথা বলছে সেগুলো একটু দেখে বলতে হবে। আর এখান থেকে খুব বেশি প্রশ্ন নাই। আমাদের প্রশ্ন হলো আদালতের ইনহেরিট একটা পাওয়ার আছে, ইনহেরিটেড পাওয়ার, যেটাকে আমরা সহজাত ক্ষমতা বলি। আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধে বা ন্যায় বিচারের রক্ষার্থে কেবলমাত্র দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা বা ইনহেরিটেড পাওয়ার প্রয়োগ করতে পারে। তুমি কি উক্ত বক্তব্যের সাথে একমত? উদাহরণ সহ আলোচনা করো। ইনহেরিটেন্স পাওয়ার নিয়ে একটা কথা বলে 151 নম্বর সেকশনের বিধানগুলো আলোচনা করুন। 2012 সালে বার কাউন্সিলে এই প্রশ্নটা এসেছিল। কোন কোন ক্ষেত্রে আদালত 151 ধারা স্বীকৃত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে সেটা আলোচনা করুন। এরকম প্রশ্ন বিভিন্ন সময় করে। বা আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলতে কি বোঝো? 2011 সালে এই প্রশ্নটা বার কাউন্সিলে এসেছিল। সো অন্তর্নিহিত ক্ষমতা প্রত্যেকটি আইনে আছে। স্পেশালি আমরা দেখছি 561 এর এটা হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে, আর দেওয়ানি কার্যবিধিতে আমাদের 151 ইনহেরিটেড পাওয়ার বা আদালত সহজাত ক্ষমতার কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের দুটা অন্তর ক্ষমতা কোড স্ট্যাটিউটরি ল যদি থাকে, একটা কথা বলে রাখি, স্ট্যাটিউটরি ল যদি থাকে সেই জায়গাতে আপনি কখনোই আদালত তার ইনহেরিট পাওয়ার ব্যবহার করতে পারবেন না। যেখানে আইনে স্পষ্ট ভাষায় ব্যবহার করা হয় সেখানে আবার আপনার অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করার কি দরকার আছে? আইনই তো আপনাকে বলে দিয়েছে। দুইটা জায়গায় আদালত অন্তর্নিহিত ক্ষমতা ইউজ করতে পারে। নাম্বার 1 ক ন্যায় বিচারের স্বার্থে, যেখানে স্ট্যাটিউটরি লতে কিছু বলা নাই। নাম্বার 2 আদালতের কার্যপ্রণালী অপব্যবহার রোধে। এই দুইটা কারণে এই শব্দ দুটো আপনাকে মনে রাখতে হবে এবং খুব সুন্দরভাবে লিখতে হবে। 151 দুইটা ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এক হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে, নাম্বার 2 হলো আদালতের কার্যধারায় অপব্যবহার রোধে। এই দুইটা ক্ষেত্রে কোর্ট ইনহেরিটেন্স পাওয়ার ব্যবহার করতে। এখন ন্যায় বিচারের স্বার্থে
আদালত অন্তর্নিহিত ক্ষমতা কিভাবে প্রয়োগ করে থাকে। সে কথা হলো আমাদের যে কথা আমরা জানি, দেওয়ানি কার্যবিধি যে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা আছে, সেখানে যদি স্ট্যাটুটরি লতে কোনো কিছু না থাকে, সেই ক্ষেত্রে ন্যায় বিচার কি হয়, আদালত সেই ন্যায় বিচার স্বার্থে আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। কি ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারে? যেমন ধরেন আদেশ বা ডিগ্রি বাতিল করে ভুল সংশোধন করে দিতে পারে। ধরেন 152 নাম্বার একটা সেকশন আছে, আপনারা তো জানেন 152, এখানে আছে রায়, ডিগ্রি, আদেশের করণিক ভুল, তাই না? করণিক ভুল থাকে বিভিন্ন রকম। যেখানে 100 দাগ নাম্বার 160 হওয়ার কথা, সেখানে লেখা হয়েছে 159 রায় বা ডিগ্রিতে। তো সেটাও আদালত কি করতে পারে? দেওয়ানি কার্যবিধির এই যে 152 নাম্বার সেকশনে করণিক ভুল, যদিও করণিক ভুল সংশোধনের জন্য 152 ধারা বিধান ছাড়াও আদালতের অন্তর্নিহিত ক্ষমতা দ্বারা এটাকে সংশোধন করতে পারে। এই জন্য 152 যখন ব্যবহার করা হয়, আলটিমেটলি 151ও সাথে সাথে ব্যবহার করা হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা, এই সমস্ত জায়গা অস্থায়ী নিষেধাজ্ঞা 39 সেকশনে বলা, অর্ডারে বলা আছে। অস্থায়ী নিষেধাজ্ঞা কোর্ট দিবে বা না দিবে এটা সম্পূর্ণ কোর্টের এখতিয়ার। কখনোই অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে বলে নাই যে দেন, কিন্তু কোর্ট দেখছে যে এটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। যেখানে যেই যেই জায়গায় বাড়ি আছে সেই জায়গায় পুকুর তৈরি করে ফেলতেছে, আইনে বলে নাই, আপনাকে বাধ্য করে নাই যে আপনাকে অবশ্যই পুকুর কেটে ফেললে আপনাকে কি করতে হবে, অস্থায়ী নিষেধাজ্ঞা দিতেই হবে, এরকম ভাবে আইন কিন্তু আপনাকে বলে নাই। কিন্তু যদি না দেওয়া হয়, যে বিষয় নিয়ে মোকদ্দমা হয়েছে সেই বিষয়টাই যদি না থাকে আপনার, তাই না, তাহলে কি হয়ে গেল? দ্যাটস ওয়াই এই জায়গাতেও কি করতে পারে কোর্ট, আপনাকে সহজাত ক্ষমতা প্রয়োগ করে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে। আর আইনে কিন্তু আপনাকে বলছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার বিধান আছে, কিন্তু আপনাকে দিতেই হবে এরকম কিন্তু বিধান বলা নাই। আমার কথা কি বুঝতে পারছেন কথাগুলো? জি স্যার, বোঝা যাচ্ছে। আমাদের আর একটা কথা আমরা 107 নাম্বার সেকশনে গতকাল পড়েছিলাম। আপনারা নিশ্চিত দেখেছেন যে কোনো মামলাতে আপিল আদালতের আর একটা ক্ষমতা রয়েছে, সেটা হলো রিমান্ডে পাঠানো, পূর্ণ বিবেচনা বিচারের জন্য পাঠানো, তাই না? পুনরায় বিচারের জন্য পাঠানো। এই পড়াগুলো তো এই যে পুনরায় বিবেচনা বিচারের জন্য পাঠানো হবে, কোন মোকদ্দমা পুনরায় বিচার পাঠাতে হবে, এটাও কিন্তু কোর্টের জুরিসডিকশনের উপরে নির্ভর করে। ওনাকে কিন্তু বাধ্য করতে পারবেন না যে আপনাকে পাঠাইতে হবে। উনি যদি মনে করেন যে না ঠিক হয়েছে, আবার কিসের পাঠাইতে হবে বিচার করার জন্য, উনি যদি মনে করেন, কিছুই করার নাই। কিন্তু উনি যদি আবার ওনার অন্তর্লিখিত ক্ষমতা বা সহজাত ক্ষমতা বলে উনি যদি মনে করেন যে না এটা সংশোধন করা দরকার, তাহলে উনি কি করতে পারে? এই ধরনের অন্তর্নিহিত ক্ষমতার জন্য আপনার বিভিন্ন অর্ডার দিতে পারে। তো এই দুইটা কারণে, এগুলো বিভিন্ন উদাহরণ দিয়ে আপনি বলতে পারেন, কিন্তু এই মূলত এই দুইটা কারণে। কোন দুইটা কারণে? একটা হলো ন্যায় বিচারের স্বার্থে, নাম্বার 2 হচ্ছে আদালতের যে কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালী অপব্যবহার রোধের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? অন্তর্নিহিত ক্ষমতা ইউজ করতে পারেন। এই ধরনের প্রশ্ন আসলে আমি বোধ করি যে আপনারা সুন্দরভাবে লিখতে পারবেন। আমাদের আর একটা বিষয় শুধুমাত্র এখানে আছে, হঠাৎ করে বিভিন্ন জায়গায় প্রশ্নটা দিয়ে দিতে পারে, কিন্তু আসলে প্রশ্নটা এখন পর্যন্ত দেয় নাই, কিন্তু বলা তো যায় না কোন সময় কোন দিকে দেয়, এটা তো বলা যায় না। প্রশ্ন হলো, আপনারা অলরেডি জানেন এই সেকশন থেকে রেস্টিটিউশন একটা শব্দ আছে, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, রেস্টিটিউশন জানেন তো? রেস্টিটিউশন শব্দের অর্থ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন একটা সেকশন আছে 144, 144 নম্বর সেকশন আছে। কেমন জানি 144 জাতীয় সেকশন গুলো দেখবেন সবগুলো একেবারে খুব ফাটাফাটি সেকশন, সবগুলোই গুরুত্বপূর্ণ সেকশন। কাকতালীয় ভাবে আমি অনেক সেকশন দেখছি যে সারা যেখানেই 144 আছে সেই সেকশন গুলো খুব গুরুত্বপূর্ণ সেকশন হয়। কাকতালীয় ভাবে, এরকম না যে 144 মানে খেলোয়াড়দের মতো না যে
10 নাম্বার জার্সি আলা প্লেয়ার বা 9 নাম্বার জার্সি আলা প্লেয়ার একটু ভালো খেলে এরকম না। এই অ্যাপ্লিকেশন অফ রেস্টিটিউশন নিয়ে একটা প্রশ্ন হয়, অ্যাপ্লিকেশন অফ রেস্টিটিউশন বা প্রত্যাপনের দরখাস্তটা কি, কখন এটা কি দেওয়া যায়? যেই ক্ষেত্রে কোনো ডিগ্রি পরিবর্তন বা রদ করা হয়, সেক্ষেত্রে সুবিধা পাওয়ার অধিকারী কোনো পক্ষ আবেদন করে প্রাথমিকভাবে ডিগ্রি প্রদানকারী যদি কোনো পরিবর্তন হয়ে থাকে সেই ক্ষেত্রে রেস্টিটিউশনে আবেদন করতে পারে। আমি একটা উদাহরণই বারবার বলি এখানে, যে দেখেন একটা মামলাতে নিম্ন আদালত আপনাকে কি করেছে, একটা সম্পত্তি আপনি পেয়েছেন নিম্ন আদালতে, সেখানে একটা হোটেল ছিল, খাবার হোটেল, চেয়ার টেবিল, রান্নার রুম সবকিছুই ছিল। আপনি রায় পাওয়ার সাথে সাথেই আপনি সেই হোটেলটা ভেঙে ঘুরে দিয়ে আপনি ওখানে একটা পুকুর খনন করে ফেলেন, মাছ চাষ করবেন আর হোটেল থাকবেন, এটা আপনার ইচ্ছা। তো পরবর্তীতে দেখা গেল যে আপনি আপিলে যে আবার ওই সম্পত্তিটা ফেরত পেয়ে গেলেন নিম্ন আদালতের ভুলের কারণে, সেই ক্ষেত্রে আপনি এই যে রেস্টিটিউশনের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যে আমার আগে যে অবস্থা ছিল, হোটেল ছিল, সেই অবস্থায় ফিরে দেওয়ার জন্য বলতে পারেন, অথবা সেই ফিরে দেওয়ার জন্য যেই সমস্ত ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আপনি চাইতে পারবেন। এইটি হচ্ছে রেস্টিটিউশন। যে কথা কালকেও পড়াতে যে বলেছিলাম, যে দেখেন নিম্ন আদালতের রায় কিন্তু চলমান থাকে যতক্ষণ পর্যন্ত না ওই রায়টাকে আপনি স্থগিত না চাবেন। গত 41 নম্বর আদেশের 5 নম্বর বিধিতে আছে, তাই না ভাইয়া? মনে আছে তো নাকি ভুলে যান? দুইটি আদালত, কয়টা আদালত পারে এই এইগুলোকে স্থগিত করতে? এত স্লোলি বলি বা এত আস্তে আস্তে বলি যাতে আপনি কোনোভাবে এই দিওয়ানি কার্যবিধি থেকে না ভুলে যান কোনো কিছু। এমন ভাবে পড়ে যে সারাটা জীবন যেন, ঠিক আছে, আপনি মুখ খুলে কথা বলতে পারেন, রিভিশন এই আছে, আপিল এই কারণে করা যায়, 151 কোর্টের সাথে তর্ক করেন, কেন আমি 151 আপনি দিবেন স্যার, আর কেন দিবেন না সেটা কোর্টকে বুঝায়া বলেন। আপনি আর্গুমেন্ট করেন, মানে হেলদি আর্গুমেন্ট করেন, নট, ঠিক আছে, একেবারে আনহেলদি আর্গুমেন্ট করার কথা আমি বলছি না, হেলদি আর্গুমেন্ট করেন, যেন এখান থেকেই আপনি শিখে যান। এই সেকশনগুলোর বাইরে আমরা যথেষ্ট পরিমাণ সেকশন পড়েছি, এই সেকশনগুলোর বাইরে শুধুমাত্র একটা সেকশন আছে, যে সেকশনটা আপনাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে 89 কপে, অর্থাৎ আমরা যেটা পড়েছি হচ্ছে এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশনে শুরু করতে হবে। আর কোনো সেকশন আমার কাছে এত ইম্পর্টেন্ট মনে হয় না। তবে যখন আমরা রিটেনের জন্য আমরা আদেশগুলো দেখব, বিভিন্ন আদেশগুলো দেখব, সেই আদেশগুলোতে যখন বিভিন্ন সেকশনের সাথে যুক্ত হবে, যেমন একটা আদেশ আছে, সেটা হলো আমাদের কমিশন ইস্যুর ব্যাপারে আছে, কমিশন একই সাথে 75 নম্বর সেকশনও আছে। সেই ক্ষেত্রে কমিশনের সাথে ওইটা আমাদেরকে ইন্টারপ্লিডিয়ার সুট একটা আছে, বিশেষ শ্রেণীর মামলাগুলোতে কি কি করতে হয়। আমি বারবার বলছি যে আপনার কমন পড়ে যাবে, আদেশ থেকেই কমন পেয়ে যাবে, তবে আপিল রিভিশন খুব ইম্পর্টেন্ট। এবং এক থেকে যে সেকশন গুলো 24 পর্যন্ত পড়েছি, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন হুবহু 3টাও কমন পেয়ে যেতে পারেন, আমি বলছি যে 3টাও কমন পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের সিস্টেম হবে কি, 3টা কমন পেয়ে গেলেও একটা প্রশ্নের মাথা বা লেজ আপনার কমন পড়ে না, এইটাই। তো সেই ক্ষেত্রে আপনার যেটা ভালো কমন পড়ে যাবে সেটাই আপনাকে লিখতে হবে, যেটা আপনি সম্পূর্ণ লিখতে পারেন। মূল মন্ত্র একটাই, যতদিন পর্যন্ত পরীক্ষা দিবেন ততদিন পর্যন্ত আপনাকে কমপক্ষে 5 থেকে 10 পেজ লিখতে হবে। এইটা হলো একমাত্র মূল মন্ত্র। আমি যা পড়াবো সেই বিষয়গুলো সুন্দরভাবে গোছায়া রেগুলার লিখতে হবে। এই মূল মন্ত্রের পুকুরে আর কোনো মূল মন্ত্র নাই। যত যে কথাই বলুন সেইগুলোর দিকে লক্ষ্য রাখার দরকার নাই। আমার কাছে বিগত সালের স্টুডেন্টরা যেগুলো পাশ করে গেছে তাদের কাছে আপনারা সাক্ষাৎ আপনাদেরকে শুনিয়েছি, আর পিলিতেও আপনারা কিন্তু আমার কথাগুলো প্রমাণ পেয়েছেন যে আমি যেগুলো বলেছি সেগুলো একেবারে হুবহু প্রায় চলে এসেছে।
কারণ আমি যেই সাবজেক্ট যেই সেকশন গুলো পড়াই সেই সেকশন গুলো যেগুলো কোর্টে বা সচরাচর আইনে যেই সমস্ত মামলাতে প্রয়োজন হয় সেইগুলো পড়াই। এগুলো আপনাকে এখনো জানতে হবে, উকিল হলেও জানতে হবে, যে কোনো সময়। এই রিভিশনে যে একটা ভাইয়া আমাদের সাথে বলে, এই রিভিশন আপনি এখন শিখে গেলেন, আবার যখন হাইকোর্টে পরীক্ষা দিবেন এই বিষয়গুলোই আপনাকে বারবার মনে রাখতে হবে যে কোথায় আমি কি লিখতেছি, কোনটার সাথে কি ভাবে যুক্ত করব। আপনাকে হাইকোর্ট ভাইভাতে জিজ্ঞেস করবে, জাজ কোর্টের ভাইভাতে জিজ্ঞেস করবে, এগুলোর বাইরে কোনো শব্দ নাই। কালকে থেকে টানা আমরা আদেশ পড়বো। আদেশ খুব বেশি পড়তে হবে না, মোটামুটি 5-7টা আদেশ যদি আমরা পড়ি ইনশাআল্লাহ কাভার হয়ে যাবে। আমরা 47 নাম্বার আদেশ অলরেডি কাভার করে ফেলেছি। আমরা 43 নাম্বার আদেশ পড়বো, আমরা আদেশ পড়বো 41 নাম্বার, আদেশ পড়বো 39, আমরা আদেশ পড়বো 38। আমার কথা বোঝা গেছে? আমরা আদেশ পড়বো 9, আমরা আদেশ পড়বো 8, আমরা আদেশ পড়বো 7, আমরা আদেশ পড়বো 6, আমরা আদেশ পড়বো 5, আর 1 নাম্বার আদেশ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেভাবে পড়া আছে আমাদের সমস্যা হবে না। গতকাল যে পড়াগুলো ছিল